ঢেঁড়স আলুর তরকারি বিভিন্ন জন বিভিন্নভাবে বানিয়ে থাকেন। কেউ অতিরিক্ত মশলা দিয়ে বানান, কেউ বা মশলাবিহীনভাবে বানান। কিন্তু বন্ধুরা, আজকে আমার এই ঢেঁড়স আলুর রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন। কথা দিচ্ছি সবার পছন্দ হবে। আর এটা বানানো কিন্তু অত্যন্ত সহজ। বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। আর যে কোনো নিরামিষ দিনে একবার এইভাবে ঢেঁড়স আলুর রেসিপি বানিয়ে দিলে বাড়ির সবাই দেখবেন চেটেপুটে খাবে। তো বন্ধুরা, চলুন তাহলে শুরু করা যাক। হরে কৃষ্ণ। আমার সকল সুপ্রিয় ভক্তবৃন্দ, কৃষ্ণপ্রেমী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি রাধারানীর কৃপায় আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এই রেসিপিটা বানানোর জন্য এখন আমি রান্নাঘরে চলে এলাম। তো প্রথমেই এখানে লাগবে আমার ঢেঁড়স। এখানে আমি 400 থেকে 500 গ্রাম ঢেঁড়স নিয়ে নিয়েছি। ঢেঁড়সটা কাটার আগেই কিন্তু প্রথমে ভালো করে ধুয়ে নেবেন। এখানে একটা ছোট্ট টিপস বলি, বাজার থেকে যখন ঢেঁড়সটা কিনবেন, ঢেঁড়সটা কচি আছে কিনা নরম আছে কি করে বুঝবেন? একটা ঢেঁড়স নিয়ে ঢেঁড়সের এই পেছন দিকটা একটুখানি ভেঙে দেখবেন। যদি অনায়াসে ভেঙে যায় তাহলে বুঝবেন ঢেঁড়সটা নরমই আছে, ভালো আছে। কিন্তু যদি পেছন দিকটা না ভাঙে, যদি মচকে যায়, মুড়ে যায়, তাহলে ভাববেন ঢেঁড়সটা বুড়ো হয়ে গেছে। আর ওই বুড়ো ঢেঁড়স কিন্তু কিনবেন না। এই প্রসেসটা কিন্তু আমাকে আমার দিদি শিখিয়েছিল। তখন তো ছোটোবেলায় চিনতাম না কোনটা ভালো কোনটা খারাপ। বাজার থেকে কিনতে দিত, কিনে নিয়ে চলে আসতাম। বাজারে তো অনেক রকম জিনিসই বিক্রি হয়, কিন্তু সেখানে ভালো মন্দ বিচার করে তবেই আমাদের জিনিসটা আনতে হয়। তো ঢেঁড়সগুলো এইভাবে করেই টুকরো করে কেটে নিয়েছি। বড় ঢেঁড়সগুলো 3টে টুকরো করেছি আর ছোটোগুলো 2টো টুকরো করেছি। তো ঢেঁড়সটা কেটে নেওয়ার পরে এখন 2টো আলু নিয়েছি। আলুগুলোকেও খোসা ছাড়িয়ে কেটে নিতে হবে। তো এখানে যারা আলু বেশি খেতে পছন্দ করেন তাহলে আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, আর নয়তো আলুটা কম রাখলেও হবে বা না দিলেও হবে। তো আলুটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরকম একটু মোটা করেই কেটে নিতে হবে। তো এখানে বাকি যা উপকরণগুলো সেগুলো রেডি করে নিয়ে চলে এসেছি। প্রথমেই উনুনটা ধরিয়ে নিলাম। উনুন ধরিয়ে উনুনের উপর একটা কড়াই বসিয়ে দিলাম। আর কড়াইটা একটু ভালো করে গরম করে নেব। কড়াইটা গরম হওয়ার পরে কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নেব। তো এখানে প্রথমেই আমরা কেটে রাখা ঢেঁড়সগুলো ভেজে নেব। বন্ধুরা, পুরো তরকারিটা অবশ্যই সর্ষের তেলে কিন্তু রান্না করার চেষ্টা করবেন। সর্ষের তেলে রান্না করা তরকারির টেস্ট কিন্তু অনেকটাই ভালো হয়। তো এখন ঢেঁড়সগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদটাকে ভালোভাবে ঢেঁড়সের সাথে মিশিয়ে নিতে হবে। ঢেঁড়সটা ঠিক আমরা ততক্ষণই ভাজবো যতক্ষণ না ঢেঁড়সের এই লালা ভাবটা শুকিয়ে যাচ্ছে। তাই এখন ঢাকা দিয়ে 2 মিনিট মতো ভেজে নেব। ঢেঁড়সটা এদিকে ভাজা হতে থাক, ততক্ষণে চলুন একটা মশলা বানিয়ে নিই। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই জারের মধ্যে এখন দিয়ে দিলাম 2 টুকরো মতো আদা। তারপর দিয়ে দিচ্ছি 3টে ছোটো কেটে রাখা টমেটো, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। টমেটোর পরিমাণ বেশি দেওয়ার কারণ হলো তরকারিটা একটু টকটক ভাব হবে আর খেতে বেশি ভালো লাগবে। এখন এর মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তো এদিকেও কিন্তু আমার ঢেঁড়সগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। ঢেঁড়সগুলোকে এভাবে করে একটু ভালো করে ভেজে নিতে হবে। এখন ঢেঁড়সগুলো একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। কড়াইটা আবার উনুনে বসিয়ে দিলাম এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ মতো তেল। তেলটা ভালো করে গরম হওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। এখন আলুর মধ্যেও অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আলুগুলোকেও হালকা করে একটু ভেজে নেব। তাই ভালো করে নুন হলুদ মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে এটাকে 2-3 মিনিট মতো রেখে দেব। যে তীব্র গরম পড়েছে, এই গরমের মধ্যে কারোরই সেরম অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খেতে ভালো লাগে না। কিন্তু বাড়িতে যদি এইভাবে কম মশলাযুক্ত তরকারি বানান, দেখবেন সবারই মোটামুটি ভালো লাগবে আর সেটা স্বাস্থ্যের পক্ষেও ভালো হবে। তো এদিকে কিন্তু আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আলুগুলোকেও নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এখন ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেব একটুখানি 5 ফোড়ন। এখানে চাইলে আপনারা গোটা জিরেও দিতে পারেন, কিন্তু একবার 5 ফোড়ন দিয়ে এইভাবে ঢেঁড়স আলুর রেসিপিটা বানিয়ে দেখুন,
অবশ্যই ভালো লাগবে। ফোড়নটা হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেস্ট করে রাখা আদা টমেটো, তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচ ধনের গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনাদের কাছে যদি হিং থেকে থাকে তাহলে একটুখানি হিং দিয়ে দিতে পারেন, তাহলে তরকারির গন্ধটা অনেকটাই ভালো হয়। তো আমার কাছে নেই বলেই দিলাম না। এখন এটাকে 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। এইভাবে ঢাকা দিয়ে তরকারি রান্না করবেন, দেখবেন তরকারির টেস্ট কিন্তু অনেকটাই ভালো হয়। তো 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন কিন্তু তরকারির যে কাঁচা আদার গন্ধটা ওটা চলে গেছে। এখন এর মধ্যে হাফ বাটি মতো জল দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে এটাকে আরও 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব, যতক্ষণ না মশলাটার থেকে তেল ছেড়ে আসছে। তো এভাবেই 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন দেখতেই পাচ্ছেন মশলাটা থেকে কিন্তু তেলও ছেড়ে গেছে আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। যখন ঢাকাটা খুলবেন দেখতেই পাবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এখন ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মশলাটাকে আলুর সাথে মিশিয়ে নিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 1 মিনিট মতো আলুগুলো কষিয়ে নিয়েছি। আর আলুগুলো ভালো করে মশলার সাথে মিশেও গেছে, দেখতেই পাচ্ছেন। প্রথমেই কিন্তু ঢেঁড়সগুলো দেবেন না, তাহলে ঢেঁড়সগুলো যেহেতু ভাজা হয়ে আছে, এই সময় যদি ঢেঁড়সগুলো দিয়ে দেন তাহলে ঢেঁড়সগুলো সবকটাই ঘেঁটে যাবে আর তরকারিটা কিন্তু মোটেও ভালো হবে না। আলুগুলো ভালো করে কষানো হয়ে যাওয়ার পরেই কিন্তু ঢেঁড়সগুলো দেবেন। ঢেঁড়সগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আবারও 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে ভালো করে ঢেঁড়সগুলোর মধ্যে মশলাটা ঢোকে। তো এখন ঢেঁড়সগুলো আর আলুটাও ভালো করে কষানো হয়ে গেছে। এখন কিন্তু রান্নাটা আমার প্রায় 70% মতো হয়ে গেছে। আলু ঢেঁড়স সবকটাই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন জাস্ট অল্প একটু গ্রেভির জন্য 1 থেকে 1.5 বাটি মতো জল দিয়ে দিলাম। বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প একটু জল দিলেই হবে, যেহেতু অলরেডি সব কিছু সেদ্ধ হয়ে আছে আগে থেকে। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। ঢেঁড়স আর আলু যখন ভেজেছিলাম তখন কিন্তু লবণ দিয়ে ভেজেছিলাম, তাই পরিমাণ মতো এখন লবণটা দেবেন। লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে আরও 2 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিতে হবে। একবার ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু হবে। তো এখন এটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রান্না করে নেব। তো এইভাবে ঢাকা দিয়ে যদি কোনো তরকারি একটু সময় নিয়ে রান্না করেন, দেখবেন সেই তরকারির টেস্ট কিন্তু অনেকটাই ভালো হয়। তো এইভাবে কিন্তু আরও 2 মিনিট ঢাকা দিয়ে হাই আঁচে তরকারিটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু তরকারিটা একদম রেডি। এখন নামানোর আগে সবার শেষে দিয়ে দিচ্ছি একটুখানি হাফ চা চামচ মতো চিনি, যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি ভাব হলেই খেতে ভালো লাগে। আর দিয়ে দিলাম একটুখানি ধনেপাতার কুচি আর একটুখানি গরম মশলার গুঁড়ো। ব্যাস, তাহলেই কিন্তু তরকারিটা একদম রেডি হয়ে যাবে। তো এইভাবে একবার নিরামিষ তরকারি যে কোনো দিনে বানিয়ে দেখুন, দেখবেন ভালো লাগবে। আর এটা বানানো কিন্তু অত্যন্ত সহজ, অল্প তেল মশলাতেই কিন্তু বানানো যায়। আর যে তীব্র গরম পড়েছে এই গরমের মধ্যে সেরকম কারোরই অতিরিক্ত তেল মশলাযুক্ত খাওয়ার ভালো লাগে না, তাই কম তেল মশলায় এইভাবে বানান। আর বানিয়ে কিন্তু প্রথমেই ভগবানকে অফার করুন, তারপরে সবাই মিলে সেটা প্রসাদ পান। কেন, প্রসাদ হলো আমাদের একটা মাসির জায়গা, তাই সব কিছু চেষ্টা করবেন আগে ভগবানকে নিবেদন করে তারপরে সেটা প্রসাদ হিসেবে পাওয়ার। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন তরকারির গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এরকম মাখা মাখা তরকারি কার না ভালো লাগে বলুন। তো সবার শেষে আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি আমার এই ছোট্ট ছোট্ট প্রসাদের আইটেমগুলো আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কৃপা করে সাবস্ক্রাইব করে দেবেন আর অনেক লাইক এবং শেয়ার করবেন, যাতে আরও অনেক বন্ধুর কাছে আমার এই প্রসাদের আইটেমগুলো পৌঁছাতে পারে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের দিন নতুন একটা প্রসাদের আইটেম নিয়ে। হরে কৃষ্ণ, হরি বল।